পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। 5.3 মাত্রায় কেঁপে উঠল আশপাশের এলাকা, বিভিন্ন দেশের নিন্দা। অনিশ্চয়তা কাটিয়ে সিরিয়া বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় জেনেভায় পৌঁছালেন কেরি। সিরীয় ভূখণ্ড দখলের কোনো পরিকল্পনা নেই, জানালো এরদোয়ান। এবং এবার ট্রাম্পকে পাগলাটে ও অজ্ঞ বললেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। পুতিনের প্রতি ট্রাম্পের আনুগত্য দেশপ্রেম বর্জিত ও বিপজ্জনক, মন্তব্য হিলারির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এই পরীক্ষা সম্পূর্ণ সফল হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং। এর প্রভাবে শুক্রবার পরীক্ষাস্থল ও তার আশেপাশের এলাকায় 5.3 মাত্রার ভূকম্প অনুভূত হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান। শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটিতে দেশটির পঞ্চম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালানোর খবর প্রচার করা হয়। একই সঙ্গে পারমাণবিক অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা অর্জনের দাবি করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার 68তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনই এই ঘোষণা এলো। এর আগে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় পোঙ্গিরি এলাকায় পারমাণবিক বোমার পরীক্ষার সময় ভূমিকম্প অনুভূত হয়। 5.3 মাত্রার এই কৃত্রিম ভূকম্পন শনাক্তের পর আনুষঙ্গিক তদন্তের ভিত্তিতে দক্ষিণ কোরিয়া জানায় সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং। এর জন্য দেশটিকে চরম পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সিউল। এক বিবৃতিতে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট পার্ক গিউন হাই বলেন, উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞার পরিসীমা আরও বাড়বে এবং তাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হবে। একই দিন পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় দেশটির প্রধানমন্ত্রী হোয়াং কিও অনের নেতৃত্বে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উত্তর কোরিয়ার প্রতি বারবার সতর্ক বার্তার পরও তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে। তাদের এই উস্কানিমূলক আচরণের কঠিন জবাব দেয়া হবে। একইভাবে উত্তর কোরিয়ার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাপান। যে কোনো হুমকি মোকাবিলায় সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি দেশটির সীমান্তে অত্যাধুনিক প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা জানায় জাপানি প্রতিরক্ষা দপ্তর। উত্তর কোরিয়া এ অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। আমাদের ধারণা তারা আবারও হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশাপাশি আমরাও তাদের উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। চলতি বছরের শুরুর দিকে চতুর্থ পারমাণবিক বোমার পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরই ধারাবাহিকতায় দেশটির উপর কয়েক দফায় নতুন করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যেই দেশটিতে শুক্রবার পঞ্চম পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হলো। এরও আগে 2006, 2009 এবং 2013 সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ওবামার চাইতে পুতিন যোগ্য নেতা। ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় তাকে পাগলাটে ও অজ্ঞ বলে আখ্যা দিলেন ওবামা। সাথে এও বললেন, প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা ট্রাম্পের নেই। ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের তীব্র সমালোচনা করে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন বলেন, পুতিনের প্রতি ট্রাম্পের আনুগত্য দেশপ্রেম বর্জিত ও বিপজ্জনক। এদিকে ইরাক যুদ্ধে সমর্থন দেওয়ার বিষয়ে হিলারির অভিযোগ অস্বীকার করে ট্রাম্প তাকে পাল্টা মিথ্যুক বলে আখ্যা দেন। বক্তব্য আর পাল্টা বক্তব্যে আবারও সরগরম যুক্তরাষ্ট্রের রাজনীতির মাঠ। বুধবার এনবিসির অনুষ্ঠানে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ওবামার চাইতে পুতিনকে যোগ্য নেতা আখ্যা দিলে সমালোচনার ঝড় ওঠে। এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছেড়ে কথা বলেননি ওবামা। ট্রাম্পকে পাগল বলেছেন তিনি। বৃহস্পতিবার লাওসে আসিয়ান সম্মেলনের এক ফাঁকে ওবামা তার এই ধরাশায়ী মন্তব্য ছুড়ে দিয়ে বলেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার কোনো যোগ্যতা নেই। সিরিয়ার গৃহযুদ্ধ সহ অনেক ইস্যুতে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মতভেদ থাকা সত্ত্বেও বারবার পুতিন বন্দনার কারণে এর আগেও সমালোচিত হন ধর্নাঢ্য এই ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের চিরশত্রু এই দেশটির রাষ্ট্রপ্রধানের সঙ্গে ওবামার তুলনা দেয়া বিপজ্জনক, ভয়ঙ্কর ও দেশপ্রেম বর্জিত বলে জানান ডেমোক্র্যাট প্রার্থী হিলারি। বৃহস্পতিবার নর্থ ক্যারোলাইনায় শার্লট শহরে নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেন, জঙ্গি দমন নিয়ে ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই বলেই শত্রুকে সে মিত্র ভাবছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবাদ ঠেকাতে আমি নিজেকে একটি শক্তিশালী অবস্থানে দেখতে চাই। অতীতে আমরা যেভাবে আল কায়েদা প্রধান লাদেনকে চিহ্নিত করেছি, আইএস নেতা বাগদাদির ক্ষেত্রে তাই করা হবে।
এক্ষেত্রে ট্রাম্প বা তার দলের কারো কোনো জ্ঞান বা পরিকল্পনা নেই। বিশ্বখ্যাত সাংবাদিক ল্যারি কিং এর সঙ্গে টেলিফোনের সাক্ষাৎকারে ইরাক যুদ্ধ, গণমাধ্যমের ভূমিকা, নির্বাচনী প্রচারণা, অভিবাসন সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। 2003 সালে ইরাক যুদ্ধে সমর্থন দেওয়ার বিষয়ে হিলারির অভিযোগ অস্বীকার করে তিনি হিলারিকে মিথ্যুক বলে আখ্যা দেন। বুশ প্রশাসনের বিতর্কিত বিষয়গুলো কৌশলে এড়িয়ে গেলেও গণমাধ্যমের ব্যাপক সমালোচনা করেন ট্রাম্প। হিলারি তার মান বাঁচাতে এর আগেও বহু মিথ্যা বলেছেন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ইরাক যুদ্ধের বিষয়ে অনেক তথ্য থাকা সত্ত্বেও হিলারি ভুল করেছেন, অথচ আমি সার্বিক দিক বিশ্লেষণ করে যুদ্ধের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। এদিকে বিভিন্ন জরিপে হিলারি ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। সাফক বিশ্ববিদ্যালয়ের জরিপে ট্রাম্প 3 পয়েন্টে এগিয়ে থাকলেও রিয়েল ক্লিয়ার পলিটিক্সের জরিপে তিনি 3 পয়েন্টে পিছিয়ে আছেন। 26 সেপ্টেম্বর এই দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনুষ্ঠানিক বিতর্কে মুখোমুখি হবেন। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, ভারতের উড়িষ্যায় বাস দুর্ঘটনায় নিহত 21, আহত 15। স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 3 জনের মৃত্যু। অনিশ্চয়তা কাটিয়ে সিরিয়ার শান্তি প্রক্রিয়া নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে শুক্রবার জেনেভায় পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে সিরিয়ার অভ্যন্তরে তুর্কি সেনা সদস্যরা অবস্থান করলেও সিরিয়ার ভূখণ্ড দখলের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। সিরিয়ায় বিমান অভিযানে আল নুসরা ফ্রন্ট বা ফাতা আল শামের একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে। সিরিয়ার আলেপ্পো শহরের বিদ্রোহ নিয়ন্ত্রিত অংশে গেল কয়েকদিনের মতো বৃহস্পতিবারও ব্যাপক বিমান হামলা চালানো হয়। এদিন সরকারি সেনাবাহিনী ও সশস্ত্র মিত্র গোষ্ঠীর অভিযানে আলেপ্পোর দক্ষিণের রামোসা অঞ্চল পুনর্দখলের দাবি জানায় কর্তৃপক্ষ। মঙ্গলবার আলেপ্পোর আশেপাশে ক্লোরিন গ্যাস হামলা চালানোর যে অভিযোগ উঠেছে তাতে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ওই অভিযোগের সুষ্ঠু তদন্তে রাসায়নিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন OPCW কে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে তারা। সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী ফাতা আল শামের একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছে। গেল জুলাইয়ে আল নুসরা ফ্রন্ট নাম পরিবর্তন করা সশস্ত্র সংগঠন আল শামের পক্ষ থেকে ওই কমান্ডারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা জানানো হয়নি। সিরিয়ার রাক্কা প্রদেশে মার্কিন প্রস্তাবিত আইএস বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হলে তা বড় ধরনের সফলতা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী ফিক্রি ইসিক। এ সময় ইরাকের উত্তরাঞ্চলীয় শহর মুসুলেও সামরিক অভিযান বিস্তৃতির ইঙ্গিত দেন তিনি। বৃহস্পতিবার সরকারি কর্মকর্তাদের এক বৈঠকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, সিরিয়ার ভূখণ্ড দখলের কোনো উচ্চাভিলাষ নেই তুরস্কের। এ সময় তুর্কি ভূখণ্ডে অবস্থান করা কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন PKK এর বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক অভিযানের ঘোষণা দেন তিনি। সন্ত্রাসী গোষ্ঠীদের নির্মূলে তুর্কি সীমান্তের ভেতরে ও বাইরে ইতিহাসের সবচেয়ে বড় অভিযান চালানো হয়েছে এবং তা অব্যাহত আছে। সন্ত্রাসীরা ব্যবহার করত সেগুলো মানব কল্যাণে কাজে লাগাতে কূটনৈতিক তৎপরতা চলছে। এদিন তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টোলেনবার্গ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, গেল জুলাইয়ের সেনা অভ্যুত্থান পরবর্তী তুর্কি সরকারকে সমর্থন জানাতেই আঙ্কারা সফরে গেছেন ন্যাটো প্রধান। এদিকে সিরিয়া শান্তি প্রক্রিয়ার বিষয়ে রুশ মার্কিন মতবিরোধ না কাটায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জেনেভায় পৌঁছেছেন। শুক্রবার সেখানে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠানে কথা রয়েছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। ভারতের উড়িষ্যায় এক শিশুকে বাঁচাতে গিয়ে বাস খাদে পড়ে 21 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 15 জন। শুক্রবার সকালে উড়িষ্যা রাজ্যের আঙ্গুল জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি বৌদ্ধ জেলা থেকে আঙ্গুলের দিকে যাচ্ছিল। আহত বাস যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাইসাইকেলে চড়া এক শিশুকে পাশ কাটিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সেতু থেকে 50 ফুট নিচে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে 14 জন নিহত হন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে 7 জনের মৃত্যু হয়। এছাড়া 11 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্পেনের উত্তরাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালের দিকে গ্যালিসিয়া প্রদেশে এলাকায় এই দুর্ঘটনায় অন্তত 59 জন আহত হন বলে জানায় গণমাধ্যম। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ট্রেনটি একটি সেতুর সঙ্গে ধাক্কা লাগলে এর 3টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর বিস্তারিত খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন, ঈদকে সামনে রেখে দেশের টানে ছুটে আসছেন ব্রিটেনের প্রবাসীরা। এয়ারলাইন্সের টিকিটের দাম প্রায় দ্বিগুণ হওয়ায় ভোগান্তি। মিয়ানমারের রাখাইন প্রদেশে উত্তেজনা প্রশমনে নিরপেক্ষ তদন্ত এবং বৌদ্ধ রোহিঙ্গাদের মধ্যে পুনর্মিলনের চেষ্টা করবেন বলে জানিয়েছেন রাখাইন রাজ্য বিষয়ক উপদেষ্টা কমিশনের প্রধান কফি আনান। জাতিসংঘের সাবেক এ মহাসচিব বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বলেন, নিরাপত্তা বাহিনীর প্রতিনিধি হয়ে তারা মিয়ানমারে আসেননি, বরং গঠিত কমিশনে সরকারের অনুরোধে অংশগ্রহণ করেছেন মাত্র। সব পক্ষের বক্তব্য শোনার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই কমিশন রিপোর্ট প্রকাশ করবে বলে জানান তিনি। এর আগে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন কফি আনান। তবে বিক্ষোভকে অভিনন্দন জানিয়ে একে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদ ছড়াতে নয়াদিল্লি অর্থায়ন করছে বলে অভিযোগ করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের ভূখণ্ডে ধ্বংসাত্মক কর্মকাণ্ড উস্কে দিতে ভারতের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। মুখপাত্র বলেন, পাকিস্তানের হাতে আটক ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের কর্মকর্তা কুলভূষণ যাদব এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন। এদিকে স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানের মৃত্যুর পর কাশ্মীরে ছড়িয়ে পড়া সহিংস পরিস্থিতির 2 মাস পূর্ণ হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা কুলুগ্রামে দায়িত্বরত 4 নিরাপত্তা কর্মীর উপর হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থার উন্নয়নে মহাকাশে নতুন উপগ্রহ পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা কেন্দ্র থেকে নিজস্ব রকেটের মাধ্যমে উপগ্রহটি পাঠায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO। ইনসাট 3D-R নামের উপগ্রহটি 6টি চ্যানেলের ছবি ও 19টি চ্যানেলের শব্দ তরঙ্গ সংগ্রহ করবে। স্থল ও জলসীমায় বিভিন্ন ক্ষেত্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে উপগ্রহটি থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী 10 বছর উপগ্রহটি নিরবচ্ছিন্নভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে। এটি মহাকাশে পাঠানো ভারতের 11তম উপগ্রহ। আবহাওয়া পর্যবেক্ষণে চলতি মাসে ভারতের আরও একটি উপগ্রহ পাঠানোর কথা রয়েছে। দক্ষিণ চীন সাগর বিষয়ে আন্তর্জাতিক আদালতের রায় মানতে চীনের উপর আইনি বাধ্যবাধকতা রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার লাওসের ভিয়েন্তিয়ানে 4র্থ আসিয়ান ইউএস সম্মেলনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি। তবে এ বিষয়ে হস্তক্ষেপ না করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং। ওমার এমন মন্তব্যের পর দক্ষিণ চীন সাগর বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপমূলক অবস্থান আরও স্পষ্ট হল বলে জানিয়েছে চীনা গণমাধ্যম। এদিকে ভিশন 2025-এর লক্ষ্যকে সামনে রেখে শেষ হয়েছে আসিয়ানের সম্মেলন। 6 থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের এ জোট ও সহ সংগঠনের 12টি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিনে ফিলিপিন্সের কাছে আসিয়ানের চেয়ারম্যান পদের দায়িত্ব হস্তান্তর করে লাওস। 2017 সালে জোটের সম্মেলনের আয়োজন করবে ফিলিপিন্স। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মস্কোতে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করলেও আলোচনার তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানান তিনি। প্রেসিডেন্ট আব্বাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও 2 নেতার আলোচনায় সম্মতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আলোচনার তারিখ নির্ধারণে ইসরায়েল ও ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানান রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের মূল বিষয়গুলো এই আলোচনায় স্থান পাবে বলে আশা করা হচ্ছে। এর আগে 9 সেপ্টেম্বর প্রেসিডেন্ট পুতিনের নির্ধারিত তারিখ নেতানিয়াহুর অনুরোধে বাতিল করা হয় বলে মঙ্গলবার জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। ইসরায়েল ফিলিস্তিনে অবৈধ বসতি নির্মাণ বন্ধ করলেই আলোচনায় হবে বলে এর আগে শর্ত দিয়েছিলেন মাহমুদ আব্বাস। তবে কোনো শর্তে আলোচনা হবে না বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। সবশেষ 2010 সালে ফিলিস্তিন ও ইসরায়েলের এই 2 নেতা আলোচনায় বসেছিলেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইসরায়েলের অস্থায়ী সদস্যপদ লাভের বিরোধিতা করবে বলে জানিয়েছে আরব লীগ। বৃহস্পতিবার মিশরের কায়রোতে সংস্থাটির সদর দফতরে একথা জানান মহাসচিব আহমেদ আবুল গেইত। নিরাপত্তা পরিষদে 2019-20 মেয়াদের অস্থায়ী সদস্যপদ নির্বাচনে 2018 সালের অক্টোবরে সাধারণ পরিষদে ভোটাভুটি হয়।
ইসরায়েলের এই প্রার্থিতার বিপক্ষে আরব লীগের 22টি সদস্য দেশ ভেটো দেবে বলে ঐকমত্য হয়েছে বলে জানান সংস্থাটির মহাসচিব। এর আগে প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে 2013 সালে ঘোষণা দেয় ইসরায়েল। এ পদে নির্বাচিত হওয়ার জন্য সাধারণ পরিষদের 193টি সদস্য দেশের 2/3 সমর্থন প্রয়োজন। তুরস্কে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকের পক্ষ সমর্থন ও দলটির সঙ্গে যোগাযোগ রয়েছে এমন অভিযোগে 11,285 জন শিক্ষককে বরখাস্ত করেছে দেশটির সরকার। তুরস্কের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা স্কুলগুলো খুলে দেওয়ার এক সপ্তাহ আগেই এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী বিনালি ইলদুরিম। তিনি বলেন, পিকেকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হওয়ায় তাদের সঙ্গে জড়িতদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হবে। স্থানীয় কর্তৃপক্ষ শুরুতে 14,000 শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনলেও সরকার তদন্ত শেষে 11,000 শিক্ষককে বরখাস্ত করে। এর আগে সামরিক অভ্যুত্থান চেষ্টায় কথিত মদতদাতা যুক্তরাষ্ট্র প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষা মন্ত্রণালয়ের 15,500 কর্মকর্তা ও বেসরকারি স্কুলের 21,000 শিক্ষককে বহিষ্কার করে সরকার। Religious schools undermines the quality of education in Turkey, which already compares poorly with the... গত বছর হাঙ্গেরির সার্বিয়া সীমান্তে সিরীয় শরণার্থীদের লাথি মারার ঘটনায় হাঙ্গেরির নারী ফটো সাংবাদিক পেট্রো লাজেলোর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত নারী সাংবাদিক হাঙ্গেরির N1 টিভির ক্যামেরা পার্সন হিসেবে কর্মরত ছিলেন। 2015 সালের 8 সেপ্টেম্বর তিনি হাঙ্গেরিতে পুলিশের ধাওয়ার পর শরণার্থীদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধারণ করেছিলেন। এ সময় তার সঙ্গে শিশুকুলে ছুটে যাওয়া এক ব্যক্তির ধাক্কা লাগলে সেই ব্যক্তিকে লাথি মারেন পেট্রো। এতে সন্তানসহ মাটিতে লুটিয়ে পড়েন সেই বাবা। পরে আরো 2 শিশুকে লাথি মারেন পেট্রো। অন্যান্য সংবাদ মাধ্যমের ক্যামেরায় বিষয়টি ধরা পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ওই ঘটনার পর ব্যাপক সমালোচিত হন তিনি। এর প্রেক্ষিতে পেট্রোকে চাকরুচ্যুত করে টেলিভিশন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি স্কুলে সহপাঠীকে গুলি করার পর এক ছাত্রী আত্মহত্যা করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার পশ্চিম টেক্সাসের আলপাইন হাই স্কুলে এই ঘটনা ঘটে। তবে হামলার শিকার গুলিবিদ্ধ শিক্ষার্থী বেঁচে আছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। হামলাকারীর পরিচয় ও হামলার কারণ জানা যায়নি। আলপাইন হাই স্কুলে প্রায় 280 জন ছাত্রছাত্রী রয়েছে। হামলার পর স্কুলের সব শিক্ষার্থীকে নিরাপদে বের করে আনা হয় বলে জানায় কর্তৃপক্ষ। এদিকে যুক্তরাষ্ট্রে হানিমুনে এসে ছিনতাইকারীর গুলিতে প্রাণ হারালেন তুরস্কের এক পর্যটক। বৃহস্পতিবার রাতে ওরল্যান্ডোর এক পর্যটক এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, 52 বছর বয়সী ওসমান দারকান নামের ওই ব্যক্তি স্ত্রীর কাছে থাকা টাকার ব্যাগ কেড়ে নেওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্যারিসের দক্ষিণ পূর্বাঞ্চলে একটি শহর থেকে 3 সন্দেহভাজন নারী জঙ্গিকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। গ্রেফতারের সময় তাদের একজন ক্ষিপ্ত হয়ে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে ওই নারী আহত হয়। আটককৃতদের বয়স যথাক্রমে 19, 23 ও 39 বছর বলে জানা গেছে। প্যারিসের নটরডেম গির্জার কাছে বড় ধরনের নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়। রোববার ওই গির্জার কাছে থাকা একটি গাড়িতে কয়েকটি গ্যাস সিলিন্ডার দেখে কর্তৃপক্ষের সন্দেহ হয়। লাইসেন্সবিহীন গাড়িটি ক্রমাগত সতর্ক বাতি জ্বালাতে নেভাতে থাকলে গির্জা কর্তৃপক্ষের সন্দেহ হয় ও পুলিশে খবর দেয়। পরে ভেতর থেকে আরবি ভাষায় বেশ কিছু বই উদ্ধার করে পুলিশ। গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে বলে ফোনে হুমকি দেওয়া হয়েছে। কে বা কারা এই হুমকি দিয়েছে সে বিষয়ে জানা না গেলেও এ বিষয়ে তদন্ত শুরুর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে পুলিশ কন্ট্রোল রুমে এক পুরুষ কণ্ঠে মমতার অফিস উড়িয়ে দেওয়ার হুমকি আসে। মাত্র 2 দিন আগে একইভাবে কলকাতা বিমানবন্দরের একটি কার্গো বিমান আত্মঘাতী বোমা হামলা চালিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে ফোনে হুমকি আসে। গত 1 বছরে এই ধরনের অন্তত 20টি হুমকির ঘটনায় 9 জনকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশ। সাধারণত ঈদের সময়টাতে শহুরে মানুষ পরিবার পরিজন নিয়ে ঈদ করতে গ্রামমুখী হন। ঠিক তেমনি প্রবাসীরাও ঈদের সময়টুকু স্বজনদের সঙ্গে কাটাতে ছুটে আসেন দেশে। তবে এই সময় বাংলাদেশ বিমান সহ অন্যান্য এয়ারলাইন্সের টিকিটের দাম প্রায় দ্বিগুণ বেড়ে যায়। এরপরও দেশের টানে ছুটে আসছেন প্রবাসীরা। বিস্তারিত আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে।
দেশে থাকা আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদের আনন্দময় সময়টুকু কাটাতে ব্রিটেন প্রবাসীদের মাঝে বাংলাদেশে যাওয়ার হিড়িক পড়েছে। কিছুদিন আগে ব্রিটেনে সামার হলিডে শেষ হলো, ঈদে বাংলাদেশমুখী হচ্ছেন অনেক প্রবাসী। ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি তো তেমন একটা সময় হয় না, ঈদও চলে আসছে। হঠাৎ করে ট্রাভেল এজেন্সিতে গেলাম, গিয়ে দেখলাম যে টিকিটও অনেক চড়া দাম, তারপরেও কিনে নিলাম। এক সপ্তাহের জন্য যাব, ঈদ করব, বন্ধু বান্ধবের সাথে দেখা হবে। তবে প্রবাসে ব্যস্ত জীবনের মাঝে শত ইচ্ছা থাকলেও ঈদের সময় দেশে আসতে না পারার আক্ষেপও রয়েছে অনেক প্রবাসীর। প্রতি বছর বাংলাদেশে ঈদ করার ইচ্ছা প্রকাশ করি, মাত্র 2 তারিখে হলিডে শেষ হয়েছে, যে কারণে সম্ভব না এবারও ঈদ করা। আমার খুব ইচ্ছা ছিল এবারও বাংলাদেশে গিয়ে ঈদ করবো সবার সাথে। সামার হলিডে কাটাতে যারা বাংলাদেশে গেছেন তাদের অনেকে ঈদ করেই ফিরে আসবেন। পাশাপাশি নতুন করে দেশে যাচ্ছেন আরো অনেক ব্রিটেন প্রবাসী। তাই পুরো সেপ্টেম্বর মাসে ঢাকা লন্ডন রুটের ফ্লাইটে কোনো আসে নেই, খালি নেই বলে জানালেন এয়ার ট্রাভেলস ব্যবসায়ীরা। ঈদ পরে আসার ফ্লাইটগুলো সবগুলো ফ্লাইট ফুল হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে পুরো সেপ্টেম্বরটাই ঢাকা লন্ডন ফ্লাইটটা ফুললি বুকড। এতে বোঝা যাচ্ছে যে অনেক লোক দেশে যাচ্ছে। বিগত বছরগুলোতে হজ যাত্রীদের সুবিধার্থে লন্ডন ঢাকা রুটের ফ্লাইটগুলোতে অপেক্ষাকৃত ছোট বিমানে যাত্রী পরিবহন করা হতো, তবে এবার তা করা হয়নি। তাই যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করছেন বলে জানান তিনি। পরিবার পরিজন ও আত্মীয় স্বজনদের সাথে কোরবানির ঈদ উদযাপন করতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি দেশে যাচ্ছেন ঈদের আগে। তাই বাংলাদেশগামী ফ্লাইটগুলোতে কোনো সিটে এখন আর খালি নেই। প্রবাসীরা চাচ্ছেন ঈদ নির্বিঘ্নে উদযাপন করে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রিটেনে ফিরে আসতে পারেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিনোদন দুনিয়ার খবর। হলিউডের রূপালী পর্দা কাঁপাতে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন অস্কার জয়ী অভিনেতা টম হ্যাঙ্কস। আর তিনি হাজির হতে যাচ্ছেন সত্য ঘটনার উপর নির্মিত ছবি সালি নিয়ে। বিমান দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে নিউ ইয়র্কের হাডসন নদীতে বিমান অবতরণ করিয়ে অলৌকিকভাবে 155 জন যাত্রীর জীবন বাঁচিয়ে যিনি নায়ক বনে গিয়েছিলেন গোটা জাতির, এবার সেই বিমানের পাইলট সালির চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে। আজ মুক্তি পাচ্ছে ছবিটি। 2009 সালের 15 জানুয়ারি ইউএস এয়ারওয়েজের একটি বিমানের 2টি ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যাওয়ায় এর পাইলট চেজলি সালেনবার্গার অনেকটা অলৌকিকভাবেই বিমানটিকে অবতরণ করান নিউ ইয়র্কের হাডসন নদীতে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন বিমানটির 155 যাত্রীকে। আর এই দুঃসাহসিক ভূমিকার কারণে গোটা জাতির বীর বনে যান সালি। যদিও পরবর্তীতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের সময় কর্তৃপক্ষের নানা ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে গিয়ে হঠাৎই নায়ক থেকে খলনায়কে পরিণত হওয়ার উপক্রম তৈরি হয় সালির। আর এমন রহস্যজনক সত্য ঘটনার উপর ভিত্তি করেই নির্মাণ করা হয়েছে সালি ছবিটি। প্রখ্যাত চিত্র পরিচালক ক্লিন্ট ইস্টউডের পরিচালনায় সালি ছবিটির নাম ভূমিকায় অনবদ্য অভিনয় করেছেন অস্কার জয়ী শক্তিমান অভিনেতা টম হ্যাঙ্কস। এছাড়াও ছবিটির অন্যান্য ভূমিকায় আরো অভিনয় করেছেন অ্যারন একার্ট, লরা লিনি, অ্যানা গান সহ আরো অনেকে। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। 5.3 মাত্রায় কেঁপে উঠল আশপাশের এলাকা, বিভিন্ন দেশের নিন্দা। অনিশ্চয়তা কাটিয়ে সিরিয়া বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় জেনেভায় পৌঁছালেন কেরি। সিরীয় ভূখণ্ড দখলের কোনো পরিকল্পনা নেই জানালেন এরদোয়ান। এবং এবার ট্রাম্পকে পাগলাটে ও অজ্ঞ বললেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা। পুতিনের প্রতি ট্রাম্পের আনুগত্য দেশপ্রেম বর্জিত ও বিপজ্জনক, মন্তব্য হিলারির। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।